পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই ঐতিহাসিক ক্ষণে আমরা আজকে যে এই মহান কার্য রক্তগরবীর শতবর্ষ পালন করতে চলেছি, এটা আমাদের কবিগুরুর আশীর্বাদ স্বরূপ। তাই ওনার আশীর্বাদ নিয়ে আজ আপনাদের সামনে ওনার অংশ বিশেষ করে আমরা পরিবেশন করব। তো আপনাদের সবাইকে আমাদের সাদর আমন্ত্রণ এবং নমস্কার। সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সবারই করি আহ্বান। রক্তকরবীর শতবর্ষ এমন ঐতিহাসিক মুহূর্তের দিকে আমরা সকলেই আনন্দিত প্রাণ ব্যক্তিমাত্রেই উৎসুক চিত্তে চেয়ে আছি। আজ এই অনুষ্ঠানের শুভ সূচনা আমরা করলাম মুক্তাঙ্গনের সদস্যদের দ্বারা নিবেদিত একটি সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে। এরপরে রয়েছে প্রদীপ প্রজ্বলন। আমাদের এই জিতভূমি প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিমূর্তিটি রয়েছে সেখানে প্রদীপ প্রজ্বলিত হবে। আমাদের অনুষ্ঠানে যেসব বিশিষ্ট ব্যক্তিত্বরা যারা উপস্থিত হয়েছেন তাদের
তাদের আমি অনুরোধ জানাচ্ছি সেই প্রদীপ প্রজ্বলন স্থলে যাওয়ার জন্যে। আমি অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় অধ্যাপক উষারঞ্জন ভট্টাচার্য মহাশয়কে, পদ্মশ্রী মানস চৌধুরী মহাশয়কে, ইতিহাসবিদ জয়ন্ত ভূষণ ভট্টাচার্য মহাশয়কে প্রদীপ প্রজ্বলন করে আজকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উন্মোচন করার জন্যে। মুক্তাঙ্গনের সদস্যদের আমি অনুরোধ জানাবো তাদেরকে প্রদীপ প্রজ্বলনের স্থানে নিয়ে যাওয়ার জন্য। এই সঙ্গে আমি অনুরোধ জানাবো মুক্তাঙ্গনের সদস্য আশিস দাস মহাশয়কে এবং রিলবং স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের সদস্যদের প্রদীপ প্রজ্বলন স্থানে যাওয়ার জন্য। আমি দেবারতী এবং পিনাকিকে অনুরোধ জানাবো আমাদের বিশিষ্ট ব্যক্তিত্বরা যারা রয়েছেন তাদেরকে অনুষ্ঠান স্থলে নিয়ে যাওয়ার জন্যে এবং প্রদীপ প্রজ্বলনের জায়গায় নিয়ে যাওয়ার জন্যে। এবং ডক্টর দেবাশিস দাস মহাশয়কে অনুরোধ জানাচ্ছি প্রদীপ প্রজ্বলন স্থলে যাওয়ার জন্য। সেই সঙ্গে আশিস দাস সদস্যদেরও আমি অনুরোধ জানাচ্ছি প্রদীপ প্রজ্বলন করে আমাদের এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক উন্মোচন সূচিত করার জন্য। আপনার নাম প্রথম ডাকতে আমার একটা অর্ডার বানাই বাট গুয়াহাটি থেকে আমি লিস্ট বানাই আমি তো যা আগে যেটা শিখি আমি ওটা হয়ে যাব। दीप ज्योति परम ज्योति दीप ज्योति जनार्दन दीपो हरकुबेर पापम दीप ज्योति नमोस्तुते शुभं करोतु कल्याणम् आरोग्यं सुखसम्पदः द्वेषबुद्धिविनाशाय কবি জাগে কত কথা পুষতে যায় বিকশিত লিখে যায় আজ থেকে 100 বর্ষ আগে শিলংয়ের এই চেতনায় বিশ্ব দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি রসগোল্লার জন্ম। এই আশ্চর্য সুন্দর নাটকটি আজকে প্রিয়, প্রাসঙ্গিক, আকর্ষণীয়, প্রাপ্তি এবং হারিয়ে ফেলার চির রহস্যে বিদ্ধ। এই নাটকের জন্ম থেকে প্রকাশ পর্যন্ত প্রায় 16 মাসের যে অভূতপূর্ব যাত্রা, সেই যাত্রাক্ষণ ও যাত্রাপথটিকে স্মরণ করে আজকের এই অনুষ্ঠানের ভাবনা ও পরিকল্পনা করা হয়েছে। মুক্তাঙ্গন গুয়াহাটি অসমের
এক অগ্রণী সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানাই। আজকের এই আয়োজনে সহযোগিতায় রয়েছেন রিলবং স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব শিলং এবং যাদের আন্তরিক সহযোগিতায় জিতভূমি নিকেতনে আজকের অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে তারা হলেন বিশিষ্ট সমাজব্রতী ও চিকিৎসক দম্পতি চরিষ্মাতা বুধনা এবং ডক্টর দেবাশিস দাস। আমি ডক্টর দেবাশিস দাস মহাশয়কে অনুরোধ করছি স্বাগত ভাষণটি দেবার জন্য। Everyone, I've slightly changed the mode of expression as such. My wife is here, so I thought like let's put it in a different way, the welcome address as such, so that at least she also understands what am I going to say. It's with immense pleasure and deep reverence that we welcome each and every one of you to this special literary and cultural event this evening. As was mentioned earlier, this is a historic moment for all of us. The 100th year of Tagore penning the lines of Rakta Korobi in this premises of Jidbhumi. Though he started in 1923, completed in 1924, but still the idea, the seed was germinated in this premises of Jidbhumi. And so this is a very, very historic moment for all of us that we are celebrating the 100th year of that historic moment. Friends, let me first welcome Professor Usha Ranjan Bhattacharya. I think all of you need to give a round of applause for Professor Usha Ranjan Bhattacharya. Because he is the person involved with this event. So your presence here has enriched this event. And I can tell you this event which we are going to have here, your presence, your guidance has elevated the program itself to a different level altogether. Thank you so much. This is my first interaction with Professor Jayantu Bhushan Bhattacharya. But I'm sure all of you will realize that a person with such wisdom is difficult to find. And his wisdom and guidance will definitely see that this event also becomes a successful one. Thank you so much for being with us today. Now, the beacon of inspiration for all of us is no other than our Padma Shri Manas Chaudhary. Without him, functions like this or events like this are difficult to conduct. The person with an eye for detail is always here with us, and so this event is also, you can say, is being done with the help of Padma Shri Manas Chaudhary. Welcome you, Manasda, for this event also. It's my home. It's so nice to see Umadi after so many years. Last meeting also we could not meet her. When we had the function, we could not feel her presence also. So it's so nice to see Umadi. This event has been organized by Muktangan from Guwahati. The members of Muktangan who are here, they need a big round of applause. We need to welcome them warmly. Otherwise, it would not have been possible. The idea was with them. We have just
given the place and we have given them just the moral support and nothing else. And one thing is for sure, that their dedication to arts and culture needs to be appreciated. Otherwise, coming all the way from Guwahati, just one phone call and whether we can do a function in Shillong and Chitpur, that was the only thing which we, one phone call. And they are all here. Thank you all so much. It's not a thank you address, but at least I need to welcome you all also. And with your support, I'm sure this program will be successful. Distinguished guests, scholars, artists, performers who are all here today. Your presence itself is an honor to us. And I'm sure your presence brings a vibrancy to this event. And this is where, I would like to welcome all of you who have come here on a Saturday evening to Jeet Bhoomi to, you can say, see this program and be a part of this historic event. I'll conclude by saying that let us cherish these moments together. Let us remember, let us rejoice, and let us celebrate together in the way Tagore thought of unity, diversity. Let us have that spirit of unity when we are here together. Thank you all, your friends who are here today. Just have a nice evening. Enjoy this evening. Thank you so much. ধন্যবাদ ডক্টর দেবাশিস দাসকে তার সুচিন্তিত বক্তব্য রাখার জন্য। আমাদের এই আজকের যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটির সঙ্গে আমরা যারা প্রত্যক্ষভাবে জড়িয়ে আছি, যারা এখানে উপস্থিত আছি, তারা সবাই জানি উত্তেজিত কেমন হবে আজকের এই অনুষ্ঠান বা আবেগতাড়িত, কারণ আমরা সকলেই এক ঐতিহাসিক অনুষ্ঠানের ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চলেছি। যারা দূরে রয়েছেন কিন্তু মানসিকভাবে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, সেরকম অনেক বন্ধু স্বজন এবং বিশিষ্ট ব্যক্তিরা আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তেমনই একটি শুভেচ্ছা বার্তা আমি করে দিচ্ছি। এটি আমরা পেয়েছি বিশিষ্ট প্রাবন্ধিক ও সাংবাদিক শ্রী স্বপন কুমার ঘোষ মহাশয়ের কাছ থেকে। তিনি শান্তিনিকেতন বাগানপাড়ায় থাকেন। তিনি লিখছেন, মুক্তাঙ্গন গুয়াহাটিকে সম্বোধন করে তিনি লিখছেন, শৈলশহর শিলংয়ের জীবভূমি আবাসে রবীন্দ্রনাথ ঠাকুর তার অন্যতম শ্রেষ্ঠ নাটক রক্তকরবী রচনা করেছিলেন। ইতিহাসের এই স্মরণীয় মুহূর্তটিকে সাক্ষী করে গুয়াহাটির মুক্তাঙ্গন সংস্থা 29 জুন এক ঐতিহাসিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই পরিকল্পনায় শিলংয়ের রিলবং স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অনুষ্ঠানের আয়োজকদের আমি বিনম্র ও সশ্রদ্ধ শুভকামনা জানাচ্ছি। পরম শ্রদ্ধেয় খ্যাতকীর্তি গবেষক অধ্যাপক উষারঞ্জন ভট্টাচার্যের কাছে বিশিষ্ট সমাজব্রতী চিকিৎসক দম্পতি চরিষ্মাতা ভূতনা এবং দেবাশিস দাসের আনুকূল্য ও সর্বত সহযোগিতার কথা শুনে কৃতজ্ঞতায় আমার মন ভরে আছে। তাদেরকেও আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর হোক ও সার্থক হোক, এই আমার বিনত প্রার্থনা। বিনীত স্বপন কুমার ঘোষ, প্রাবন্ধিক ও সাংবাদিক, বাগানপাড়া শান্তিনিকেতন, 27 জুন 2024। শ্রী ঘোষকেও আমাদের সকলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। তাকেও আমরা প্রতি শুভেচ্ছা জানাই। আমরা চলে যাব পরবর্তী অনুষ্ঠান সূচিতে। পরবর্তীতে আমরা শুনে নেব একটি কবিতা আজকের অনুষ্ঠানের সঙ্গে প্রাসঙ্গিক, শিলংয়ের চিঠি। আমি মধুশ্রী ভট্টাচার্যকে অনুরোধ জানাবো কবিতাটি আমাদেরকে শোনানোর জন্য। আজ আমার নিবেদন শিলংয়ের চিঠি, যে কবিতাটি রবীন্দ্রনাথ এই জীবভূমিতে বসে লিখেছিলেন।
কবিতাটি লেখা শ্রীমতী শোভনা দেবী ও শ্রীমতী নলিনী দেবীকে উদ্দেশ্য করে। আজ আমি অত্যন্ত আনন্দিত এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে, এই স্মরণীয় মুহূর্তে। ছন্দে লেখা একটি চিঠি চেয়েছিলে মোর কাছে। ভাবছি বসে, এই কলমের আর কি তেমন জোর আছে? তরুণ বেলায় ছিল আমার পদ্য লেখার বদ অভ্যাস। মনে ছিল হই বুঝিবা বাল্মীকি কি বেদব্যাস। কিছু না হোক লং ফেলোদের হব আমি সমান্ত। এখন মাথা ঠান্ডা হয়েছে সেই ভ্রমান্ত। এখন শুধু গদ্য লিখি, তাও আবার কদাচিৎ। আসল ভালো লাগে হাটে থাকতে পড়ে সদাচি। যা হোক একটা খ্যাতি আছে অনেক দিনের তৈরি সে। শক্তি এখন কম পড়েছে, তাই হয়েছে বৈরিসে। সেই সেখানের নেশা তো মনের মধ্যে ফিরছে তো। নতুন যুগের লোকের কাছে বড়াই রাখার ইচ্ছে তো। তাই বসেছি ডেস্কে আমার, ডাক দিয়েছি চাকরকে, কলম ले आओ, কাগজ ले आओ, কালি ले आओ ধাঁ করকে। ভাবছি যদি তোমরা দুজন বছর 30 পূর্বেতে আসতে কাছে, কিছু তবু সুর পেতে। সেদিন যখন আজকে দিনের বাপ্যরও সব নাবালক, বর্তমানে সুবুদ্ধিরা প্রায় ছিল সব হাবালক, তখন যদি বলতে আমায় লিখতে পয়ার মিল করে, লাইনগুলো পোকার মতো বেরোতো পিল পিল করে। পুঞ্জিকাটা মানো নাকি? দিন দেখাটায় লক্ষ্য নেই? লগ্নটি সব বইয়ে দিয়ে আজ এসেছ অক্ষণে। যা হোক তবু যা পারি তাই জুড়ব কথা ছন্দেতে। কবিত্ব ভূত আবার এসে চাপুক আমার স্কন্ধেতে। শিলংগিরির বর্ণনা চাও? আচ্ছা, না হয় তাই হবে। উচ্চতরের কাব্য কলা না যদি হয় নাই হবে। মিল বাঁচাবো, মেনে নেব মাত্রা দেবার বিধান্ত। তার বেশি আর করলে আশা ঠকবে এবার নিতান্ত। গরমি যখন ছুটল না আর পাখার হাওয়ায় শরবতে, ঠান্ডা হতে দৌড়ে এলুম শিলং নামক পর্বতে। মেঘ বিছানো শৈলমালা, গহন ছায়া অরণ্যে, ক্লান্ত জনে ডাক দিয়ে কয়, কোলে আমার স্মরণ নেই। ঝর্ণা ঝরে কল কলিয়ে আঁকা বাঁকা ভঙ্গিতে, বুকের মাঝে কয় কথা সে সোহাগ ছড়া সঙ্গীতে। বাতাস কেবল ঘুরে বেড়ায় পাইন বনের পল্লবে, নিঃশ্বাসে তার বিষ নাশে আর অবল মানুষ বল্লভে। পাথর কাটা পথ চলেছে বাঁকে বাঁকে পাক দিয়ে, নতুন নতুন শোভার চমক দেয় দেখা তার ফাঁক দিয়ে। দার্জিলিংয়ের তুলনাতে ঠান্ডা হেথায় কম হবে। একটা খদর চাদর হলেই শীত ভাঙানো সম্ভবে। চেরাপুঞ্জি কাটছেই বটে, নাম জাদা তার বৃষ্টিপাত। মোদের পরে বাদল মেঘের নেই ততদূর দৃষ্টিপাত। এখানে খুব লাগলো ভালো গাছের ফাঁকে চন্দ্রোদয়, আর ভালো এই হাওয়ায় যখন পাইন পাতার গন্ধ বয়। বেশ আছি এই বনে বনে, যখন তখন ফুল তুলি, নাম না জানা পাখি নাচে, শীষ দিয়ে যায় বুলবুলি। ভালো লাগে দুপুর বেলায় মন্দ মধুর ঠান্ডাতে, ভোলায় রে মন দেবদারু মন গিরিদেবের পান্ডাটি। ভালো লাগে আলো ছায়ার নানা রকম আঁক কাটা, দীপ্তি দেখায় শৈল বুকে শস্য ক্ষেতের ফাঁক কাটা। ভালো লাগে রৌদ্র যখন পরে মেঘের ফন্দিতে, রবির সাথে ইন্দ্র মেলেন নীল সোনালির সন্ধিতে। নয় ভালো ওই ভুরখা দলের কুচকাওয়াজের আওয়াজটা। তাছাড়া ওই ব্যাঘ্র পাইন নামক বাদ্য ভাণ্ডটা ঘন ঘন বাজায় শিঙা, আকাশ করে সরগরম, গুলি গোলার ধরফরানি, বুকের মধ্যে ধরফরম। আর ভালো নয় মোটর গাড়ির ঘোর বেসুরো হাঁক দেওয়া, নিরাপরাধ পদাতিকের সর্বদেহে পাঁক দেওয়া। তাছাড়া সব পিসু, মাছি, হাসি, কাঁচি ইত্যাদি
কখনো বা খাওয়ার দোষে রুখে দাঁড়ায় ইত্যাদি। এমনতর ছোটখাটো একটা কিংবা অর্থটা যৎ সামান্য উপদ্রবের নাই বা দিলাম কর্তটা। দোষ গাইতে চাই যদি তো তাল করা যায় বিন্দুকে, মুখের ওপর শিলং ভালোই, যাই না বলুক নিন্দুকে। আমার মতে জগৎটাতে ভালোটারই প্রাধান্য, মন্দ যদি ৩৪, ভালোর সংখ্যা ৫৭। বর্ণনাটা ক্ষান্ত করি, অনেকগুলো কাজ বাকি আছে। চায়ের নেমন্তন্ন, এখনো তার সাজ বাকি। ছড়া কিংবা কাব্যকফু লিখবে পরের ফরমাসে, রবীন্দ্রনাথ ঠাকুর যেন নয়কো তেমন শর্মাসে। তথাপি এই ছন্দ রচে করেছি কাল নষ্ট তো, এইখানেতে কারণটি তার বলে রাখি স্পষ্টত। তোমরা দুজন বয়সেতে ছোটই হবে বোধ করি, আর আমি তো পরমায়ুর ৬০ দিয়েছি শোধ করি। তবু আমার পক্ক কেশের লম্বা দাড়ির সম্ভ্রমে আমাকে যে ভয় করনি দুর্বাসা কি জম ভ্রমে। মোর ঠিকানায় পত্র দিতে হয়নি কলম কম্পিত, কবিতাতে লিখতে চিঠি হুকুম এলো লম্ভিত। এইটা দেখে মনটা আমার পূর্ণ হলো উৎসাহে, মনে হলো বৃদ্ধ আমি মন্দ লোকের কুৎসাহে। মনে হলো আজও আছে কম বয়সের রঙ্গিমা, আবার কোপে দাড়ি গোপে হয়নি জবর জঙ্গিমা। তাই বুঝি সব ছোট যারা, তারা যে কোন বিশ্বাসে এক বয়সী বলে আমায় ছিঁড়েছে এক নিঃশ্বাসে। এই ভাবনায় সেই হতে মন এমনি তর খুশ আছে, ডাকছে ভোলা খাবার এলো, আমার কি আর হুঁশ আছে। জানলা দিয়ে বৃষ্টিতে গা ভেজে যদি ভিযুক্ত, ভুলেই গেলাম লিখতে নাটক আছি আমি নিযুক্ত। মনকে ডাকি হে আত্মারাম, ছুটুক তোমার কবিত্ব, ছোট্ট দুটি মেয়ের কাছে ফুটুক রবির রবিত্ব। নমস্কার। আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি একটি অদ্ভুত সুন্দর কবিতাকে ততোধিক সুন্দর করে আমাদের সামনে তুলে ধরার জন্যে। আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। আমরা অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত, আমাদের মধ্যে রয়েছেন পদ্মশ্রী মানস চৌধুরী মহাশয়, যিনি নীলবং স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট। তাকে আমরা বিনম্র অনুরোধ জানাবো, তার কাছ থেকে আমরা আজকের এই অনুষ্ঠানের কিছু কথা শুনব। আজকের অনুষ্ঠান সম্পর্কে, রক্তকরবী সম্পর্কে তার কাছ থেকে আমরা কিছু তার অনুভব আমরা শুনব। আমার কাছে যেটা এসে আমি সেটা বলছি। বলুন স্যার, বলুন একটু বলুন। কিছু কথা বলার জন্য না না, আর যেটা বলি শুনুন। মুক্তাঙ্গন গুয়াহাটির দল কয়েকদিন আগে ওরা এসেছিলেন এই বীজভূমিতে। এই বীজভূমিটার একটু দেখে নেওয়ার জন্য কিভাবে অনুষ্ঠানটা পরিচালনা করা হবে। তো আমারও ডাক পড়েছিল আসা। আমি আসতে একটু দেরি হলো আমার। আমি এসে দেখলাম এই গাড়ি বারান্দার তলায় অনেকগুলো জুতো চপ্পল পড়ে আছে, সবাই ভেতরে। আমি নীলবং পাড়ার বড় হয়েছি, জন্মেছি, আমি এই দৃশ্য কখনো দেখিনি। আমার কাছে তক্ষুনি মনে হলো যে যারা বাইরে থেকে এসছেন তারা রবীন্দ্র তীর্থে এসছে। বীজভূমি একটা তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যারা বীজভূমিকে ছোটবেলা থেকে দেখেছি, আমি বলতে পারি আমার ছেলেবেলায় দেখা, আমরা এই বাড়িতে এখানে কত ক্রিকেট খেলেছি, কত ছোটাছুটি করেছি। কোথায় ছিলেন রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথের কথা কেউ তখনও বলেনি। এই বাড়িতে অন্য বাড়ির মতোই ছিল। এই বীজভূমিটা আমাদের নীলবঙ্গে যারা
স্থায়ী নিবাসী যারা এখানে প্রথম বসবাস করতে আসেন, তারা এই বাড়িটাকে বলতেন বাংলা। জিদ্ভূমি নাম ছিল না, বাংলা। বাংলা মানে ইংলিশের বাংলো। এই বাড়িটা একজন সাহেবের ছিল। ব্রিটিশ টাইমে এই রিলবন যেখানে আমরা বসে আছি আজকে, এটা ছিল ইউরোপিয়ান ওয়ার্ড। ইউরোপিয়ান ওয়ার্ডে ভারতীয়দের বসতি স্থাপন, বাড়ি কেনা মানা ছিল। এইখানেই জিদ্ভূমির আসল ইতিহাস। এই জিদ্ভূমির নামটা যে হলো, যখন শিলং থেকে ঢাকাতে আসামের তদানীন্তন আসামে রাজধানী স্থানান্তরিত হচ্ছিল, কিছু সাহেব ওখানে বদলি হয়েছিল। এই বাড়ির সাহেব যাবার প্রাক্কালে বাড়িটা বেচতে চাইলেন। বিক্রি করতে গেলে কিনতে গেলেন বাঙালি ডাক্তার, সরকারি চাকুরি। উনি কিনতে দরখাস্ত দিলেন সরকারকে, সরকার মানা করলো, না আপনি কিনতে পারবেন না, ভারতীয়রা এটার অধিকারী নয়। তিনি কোর্টে যাওয়ার পরে কোর্ট থেকে ফয়সালা এলো, না আপনি কিনতে পারবেন। তারপরেই উনি মালিক হয়েছিল, প্রথম ভারতীয়। যাই হোক, আমি ইতিহাস বলার উদ্দেশ্য হলো যে ওই থেকে জিদ্ভূমির নামের উৎস। সবাই আমাদের ধারণা যে জিদ্ভূমির নামটা রবীন্দ্রনাথ দিয়েছে, কিন্তু আমি পাইনি কোথাও সেই ধরনের কোনো উল্লেখ, কোথাও লিখিত কোনো প্রমাণ। কিন্তু নামটা শুনলে সবাই নিশ্চয়ই মনে করবে এই জাতীয় নাম জিদ্ভূমি, এক রবীন্দ্রনাথ ছাড়া আর কেউ দিতে পারে। জিদ্ভূমির আজকের এই অনুষ্ঠানে মুক্তাঙ্গনের প্রয়াসে শিলংয়ের রবীন্দ্র যে আগ্রহী বা যারা পূজারী, তাদেরকে আজকে যে আপনারা এই অনুষ্ঠান উপহার দিয়েছেন, তার জন্য আমি সমবেত সবাইয়ের তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এমন সুন্দর পরিবেশ করেছেন আপনারা। আমি বলেছিলাম মুক্তাঙ্গনের যারা এসেছিলেন যে আপনারা ওখানে প্যান্ডেল করে করবেন, কিন্তু কথাটা ওনারা শুনেননি, বলছেন আমরা এইখানেই করব। আমার এখন মনে হচ্ছে যে মুক্তাঙ্গনের যে সেই মুক্তাঙ্গনের পরিবেশ করার জন্য তারা যে এখানে করেছেন, তার জন্য তাদেরকে আরেকবার ধন্যবাদ দিচ্ছি। খুব সুন্দর হয়েছে, প্রথম গানটা তো অপূর্ব হয়েছে। এবং আপনারা, আমরা মনে হচ্ছে আপনাদের দেখে যে আজকে আপনারা সবাই মন জয় করে যাবেন। সুন্দর করে করুন, ভালো থাকবেন। আবার অনুষ্ঠান হবে এখানে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা আপনাকেও। আমরা শ্রী চৌধুরীর যে ভাষণ শুনলাম, তাতে জিদ্ভূমি নামকরণ সম্পর্কে কিছু কথা শুনলাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন সুপরিচিত এবং প্রথিতযশা, আমাদের সকলের আপনজন, অতি পরিচিত সাহিত্যিক উমা পুরকায়স্থ মহাশয়া। তিনি তার একটি শুভেচ্ছা বার্তা ছন্দবদ্ধ করে আমাদের হাতে দিয়েছেন। আমার অত্যন্ত কৌতুক হচ্ছে এটা ভেবে, বা আমার একটা অন্য রকমের মজাই পাচ্ছি আমি, যে এখানে কিন্তু তিনি আবার জিদ্ভূমি নামকরণের অন্য কথা লিখেছেন। আমি তার এবং আপনাদের সকলের অনুমতি নিয়ে আমি কবিতাটি পাঠ করে দিচ্ছি। কবিতাটির নামই জিদ্ভূমি, লিখেছেন উমা পুরকায়স্থ। 100 বছর আগের কথা, এমনি জ্যৈষ্ঠ আষাঢ়ে দারুণ গ্রীষ্ম নেমেছিল বাংলার সমতলে। তপ্ত রবি ঠান্ডা হতে এলেন ছুটে শিলংয়ে, শৈল রানীর মেঘ বিছানো আঁচলখানার আশ্রয়ে। জিদ্ভূমিতে কাটিয়ে গেলেন পুরো 2 মাস, ছড়িয়ে গেলেন নিত্য নতুন কাব্যের নির্যাস। রক্তকরবীর জন্ম হলো জিদ্ভূমির প্রাঙ্গণে, শৈল শহর হলো অমর শিলংয়ের চিঠির বর্ণনে। প্রাচীর জাগরণী গানে উঠল জেগে বিশ্ব, কবির মনে নেশা ধরায় নিত্য নতুন দৃশ্য। হাতছানি দেয় দেবতার বন,
বুলবুলি শীষ কাটে, নিত্য নূতন সৃষ্টি সুখে ওঠেন কবি মেতে। মুগ্ধ কবি পাল তুলে দেন সৃষ্টি সুখের জোয়ারে, ভরে নিলেন সাজিখানা কাব্যের সম্ভারে। জিতভূমি নামকরণটিও করেছিলেন রবীন্দ্রনাথ, মামলা জিতে জমি যখন পেলেন দেবেন্দ্রনাথ। দেবেন্দ্রের স্ত্রী মনীষা দেবী কবির ভ্রাতুষ্পুত্রী, সেই সুবাদে খুড়ো মশাই ছিলেন নামদাত্রী। 100 বছর গেছে কেটে কালের যাত্রা পথে, কত ভাঙা গড়ার খেলা বিবর্তনের স্রোতে। হারিয়ে গেছে কত কিছুই মহাকালের ঝড়ে, জিত ভূমি নাম আছে অটুট কবির স্মৃতি ধরে। ভক্ত প্রেমী ছুটে আসে কবির বেদি তলে, অমর হয়ে থাকো কবি শৈল রানীর চূড়ে। অমর হয়ে থাকো কবি শৈল রানীর চূড়ে। ধন্যবাদ। পেয়েছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ শ্রী জয়ন্ত ভূষণ ভট্টাচার্য মহাশয়কে। এবার তার কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। আমি আমন্ত্রণ জানাবো তাকে। আমাকে বলতে বলা হয়েছিল, বসে বলতে আমি না করে দিলাম এই কারণে যে আমি বলবো না, আজকে আমি বলতে আসিনি। আজকে আমি এসেছি মুক্তাঙ্গনের ইতিহাসটাকে, যে এটা শুধু যে মুক্তাঙ্গ যে অনুষ্ঠানটা আপনি তাদের কাছে আমরা আশা করছি, সেটি এটা শুধু একটা ঐতিহাসিক মুহূর্ত নয়, তার চেয়েও বেশি। কারণ রবীন্দ্রনাথ স্বয়ং আমাদের কাছে ইতিহাস, এই জিতভূমি বাড়িটা আমাদের কাছে ইতিহাস। বাইরেও দেখেছি, অনেকেই জানেন জিতভূমির কথা, রবীন্দ্রনাথ শিলংয়ে গিয়েছিলেন, ওরাও জানেন। আর আমরা যারা শিলংয়ে সারা জীবন কাটিয়েছি, আমরা তো সেই ছোটবেলাতে এক কথাই শুনে এসেছি, রবীন্দ্রনাথ কবির বাড়িতে এসেছি। যে কোনো বাঙালি পরিবারে রবীন্দ্রনাথ। লাভানের আমার কী বলবো জ্যাঠা শ্বশুর ছিলেন ডক্টর সত্য ভট্টাচার্য, শিলংয়ের যারা সকলেই জানতেন। তিনি বললেন যে যখন রবীন্দ্রনাথ যখন এসে ব্রুক সাইডে থাকলেন বা জিতভূমিতে থাকলেন, তাতে তখন খুবই কম বয়স, ইয়াং। হ্যাঁ, বললেন যেখানে 24 মেডিকেল পড়ছেন, ডাক্তারি পড়ছেন। তিনি বললেন যে আমরা লুকিয়ে লুকিয়ে যেতাম, শুনেছি ওখানে যেতে নেই, এমন একজন মানুষ এসেছেন কবি, তার কবিতা তো তার আগে শুনেই পড়েছি, কিন্তু তার সামনে যাওয়া যাবে না, বাড়ি থেকে ঢোকা যাবে না। এবং উনি আমাকে পরে একদিন নিজে এনে দেখিয়েছিলেন। একদিন সকালবেলা ঘুরে বেড়াচ্ছিলাম বড় জেঠির সাথে, দেখাচ্ছিলেন যে এই বাড়িটাতে মানে বারান্দার এক পটিকোতে নয়, একটা মাথায় এখানে বসে রবীন্দ্রনাথ। এবং পরে তিনি শুনেছিলেন সেই যে কলকাতায় প্রবাসীতে বেরিয়েছে রক্তকরবী, সেদিন তারিখ মতো দেখা গেল। কারণ রবীন্দ্রনাথের সব লেখায় একটা ব্যাপার ছিল, তো কোথায় বসে লিখলেন আর তারিখটা লিখে ফেলতেন, যেটা খুব কম কবি বা লেখকেরা করেছেন। আমাকেও উনি যেটা বলেছিলেন যে এখানটায় এরকম বারান্দার মাথাটায় পটিকোতে নয়, বারান্দার মাথাটায় যে ঘরটাতে ছিলেন সেখানে বসে। তো এই মুহূর্তটা একটা ঐতিহাসিক মুহূর্ত। রক্তকরবী, তার প্রভাব সব কিছু, পুরো রবীন্দ্রনাথ যেভাবে কল্পনাটা করেছিলেন সবাই আমরা জানি যারা পড়েছি। কাজে আজকে মুক্তাঙ্গন এখানে এসেছেন, তারা করবেন। এবং আমাদের বন্ধু ডক্টর দেবাশিস দাস, তার পরিবার এই সুযোগটা দিয়েছেন। এই ঐতিহাসিক জায়গাটাতে এসে একটা ঐতিহাসিক ব্যাপার এবং একটি সেই ঐতিহাসিক লেখা, সেটাকে অনুভব করছি। কাজেই আজকে আমি কিছু বলবো না, কোনো ইতিহাস নয়, আমি ইতিহাসকে পড়ছিও না, বলছিল না। আমি এখানে এসেছি, আসুন আমরা সবাই মিলে এই মুহূর্তটাকে সাক্ষী থাকি এবং রবীন্দ্রনাথ এর মধ্য দিয়ে আমাদের কি দিয়ে গিয়েছিলেন সেটাকে আবার একবার এই জায়গাটাতে বসে অনুভব করার চেষ্টা করি। সকলে উপভোগ করুন আজকের।
ভট্টাচার্যকে। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, স্বনামধন্য নাট্য পরিচালক ও নাট্যকার শ্রী বিভাস চক্রবর্তী মহাশয়ের কাছ থেকেও একটি শুভেচ্ছা বার্তা পেয়েছি। আমি পড়ে দিচ্ছি। নগর কলকাতার কলেজে প্রথম প্রবেশ করার পরের বছর 1954-তে যে ছিন্নমূল যুবকের সামনে বাংলা নবনাট্যের দুয়ার খুলে গিয়েছিল বহুরূপী প্রযোজনা রক্তকরবীর প্রথম দর্শনে, তার কিছুদিন পরেই যে নগণ্য নাট্য শিক্ষার্থীর সুযোগ পেয়েছিল বহুরূপের সেই মঞ্চে গোকুলের দলের একজন রূপে অভিনয় করার, তখনই সে জানতে পেরেছিল রবীন্দ্রনাথের রক্তকরবীর সৃষ্টিকথা। ছেলেটির কৈশোরের প্রিয় শৈল শহর শিলংয়ের রিলবঙে কবির বাসকালীন সময়ে 1923 সালে তার রচনা এবং 1924-এ মাসিক প্রবাসী পত্রিকার পাতায় তার প্রথম প্রকাশের ইতিবৃত্ত। আমার আনন্দ আজ বাঁধ মানছে না যখন খবর পেলাম গুয়াহাটির মুক্তাঙ্গন এবং শিলংয়ের রিলবং স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব সংস্থা দুটির যৌথ উদ্যোগে রবীন্দ্রনাথের সেই ইতিহাস বিস্তৃত রক্তকরবী নাটক প্রকাশের শতবর্ষ উদযাপিত হচ্ছে রিলবঙের জিতভূমি নিকেতনে। এই প্রয়াসের জন্য আমরা আন্তরিক অভিনন্দন এবং আমন্ত্রণ পত্রের জন্য অনেক ধন্যবাদ। বিভাস চক্রবর্তী, গল্ফ টিম, কলকাতা। শ্রী চক্রবর্তীকে আমাদের তরফ থেকেও প্রতি শুভেচ্ছা, প্রতি অভিনন্দন, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। একটি নাম এই অনুষ্ঠানের শুরু থেকে বারবার সবার মুখে উচ্চারিত হয়েছে। তিনি আর কেউ নন, আমাদের সকলের পরিচিত শ্রদ্ধার অধ্যাপক উষারঞ্জন ভট্টাচার্য মহাশয়। তার সম্পর্কে আসলে বলতে গেলে অনেক কথা বলতে হয়, কিন্তু আমি জানি আমরা এখানে যারা রয়েছি তাদের জন্য তার সম্পর্কে যে কোনো কথাই বলা বাহুল্য, কারণ তার গভীর অধ্যয়ন এবং মনীষা আমরা সকলেই আমাদের অনুভবে রাখি প্রতিনিয়ত। বহু সম্মানে ভূষিত শ্রী ভট্টাচার্যকে আমি এবার এখানে বিনম্র আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের যে বীজ ভাষণ সেটি তুলে ধরবার জন্য আমাদের সকলের কাছে।